যে ব্লক 2টা আমি আগের দিন পড়াচ্ছিলাম, তো তার প্রধান যে অংশটা সেটা হচ্ছে স্পাইনাল নার্ভস। তো পেরিফেরাল নার্ভাস সিস্টেম যখন আমি পড়িয়েছি, প্রান্তিক স্নায়ু তথ্য যে সিস্টেমটা আমি পড়িয়েছি, তারপরের থেকে আমি বলবো এই যে ক্রেনিয়াল নার্ভসটা আমি আগের দিন বলেছিলাম, তারপরে এই স্পাইনাল নার্ভস থেকে আমি আজকে শুরু করব, এবং ইউনিট 3 এর যে ব্রেন ল্যাটারালাইজেশন সেইটাও কিন্তু কিছু অংশটা আজকে আমি শেষ করার জন্য বা কিছুটা আমি বলবো। তো প্রথমত আমি যে প্রথম স্লাইডটা দেখাচ্ছি সেটা হচ্ছে স্পাইনাল নার্ভস। তো আমি দেখলাম যে পেরিফেরাল নার্ভাস সিস্টেমে ক্রেনিয়াল নার্ভস এবং স্পাইনাল নার্ভস এই দুটো ভাগে এই নার্ভসটাকে ভাগ করা হচ্ছে। তাহলে ক্রেনিয়াল নার্ভস এর ক্ষেত্রে এক একটার জন্য নির্দিষ্ট নাম দেওয়া রয়েছে, এবং 12টা ক্রেনিয়াল নার্ভস আমরা দেখলাম, তার নির্দিষ্ট আলাদা আলাদা তার কার্যকারিতা হিসেবে তার নাম দেওয়া হয়েছে। কিন্তু স্পাইনাল নার্ভস এর ক্ষেত্রে সেরকম আলাদা কোনো নির্দিষ্ট আলাদা আলাদা নাম দেওয়া হয়নি। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে কোনটা কোন স্পাইনাল নার্ভ? সেজন্য দেখা যাচ্ছে যে এই স্পাইনাল নার্ভস কিন্তু আসলে এটা সার্ভিক্যাল ভার্টিব্রা থেকে শুরু হচ্ছে বলে এটাকে সার্ভিক্যাল নার্ভ পেয়াজও বলা হয়। যেহেতু এটা সার্ভিক্যাল ভার্টিব্রা থেকে শুরু হচ্ছে, সেহেতু সেই জন্য একে নাম দেওয়া হয়েছে সার্ভিক্যাল নার্ভ পেয়ার্স। তাহলে পরের স্লাইডে দেখব যে এখানে নির্দিষ্ট প্রত্যেকটা সার্ভিক্যাল নার্ভের কিন্তু আলাদা আলাদা ভাবে নাম দেওয়া নেই। তাহলে আমরা কিভাবে বুঝবো যে কোনটা কোন সার্ভিক্যাল নার্ভ এবং তাদের কি ফাংশন রয়েছে? তাহলে আমরা জানি যে 31টা স্পাইনাল নার্ভস রয়েছে, 31 বা 31টা স্পাইনাল নার্ভস রয়েছে, এবং সেটা সেরিব্রাল ভার্টিব্রা থেকে যেহেতু সেটার উৎপত্তি, সেহেতু সেইটাকে সার্ভিক্যাল নার্ভের নাম দেওয়া হয়েছে। এবং এটা কিন্তু পেয়ার বা একটার সঙ্গে আরেকটা, যেমন লেফটের সাথে রাইটের, এই পেয়ারিংটাও কিন্তু একইভাবে এটা করা হয়েছে। তাহলে দেখব যে এই সার্ভিক্যাল এই প্রথম হচ্ছে যে সার্ভিক্যাল নার্ভ, যেটা আমি বলছিলাম, যেমন আমরা ক্রেনিয়াল নার্ভে আলাদা আলাদা নাম দেখেছি, কিন্তু এক্ষেত্রে স্পাইনাল নার্ভে আলাদা নাম দেওয়া হয়নি। কিন্তু মোটামুটি ক্ষেত্রে আমরা C1 through C8 এই নাম দিয়েছি, বা এই নাম দিয়েই এইটা চিহ্নিত করা হয়েছে এই সার্ভিক্যাল নার্ভ, এবং এটা 8টা আছে, তাই জন্য এটা C1 থেকে C8 বলে এটাকে নামাঙ্কিত করা হয়েছে। তারপরে আসছে 12টা থোরাসিক নার্ভ, যেটা আবার ঠিক যেমন C1 থেকে C8 নাম দেওয়া হয়েছে, সেরকম T1 থেকে T12 নাম দেওয়া হয়েছে, এবং এটা কিন্তু 12টা আছে বলে এখানে 12 থোরাসিক নার্ভ বলা হয়েছে। কেন এটা থোরাসিক নার্ভ? কারণ এটা যেহেতু থোরাসিক রিজিয়ন থেকে বা থোরাসিকের জায়গা থেকে যেহেতু এটা অবস্থিত বা শুরু হয়েছে, সেহেতু সেই নাম কিন্তু এখানে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 12 থোরাসিক নার্ভ, যেটা কিনা T1 থেকে T12 পর্যন্ত আছে। এবার আসছে 5 লাম্বার নার্ভ। তো এই 5 লাম্বার নার্ভ হচ্ছে L1 through L5। এক্ষেত্রেও এই লাম্বার নার্ভটা কিন্তু লাম্বার রিজিয়ন থেকে যেহেতু এর উৎপত্তি, সেহেতু এটার নাম হচ্ছে লাম্বার নার্ভ। আর এটা কটা আছে? এটা 5টা আছে বলে L1 থেকে L5 পর্যন্ত এটা চিহ্নিত করা হয়েছে। এরপর আসছে স্যাক্রাল নার্ভ, সেটাও কিন্তু 5টা আছে বলে সেটা S1 through S5 বলে নামাঙ্কিত করা হয়েছে। এবার দেখতে হবে তাহলে লাস্ট যে একেবারে শেষের যে পেয়ারটা রয়েছে। আচ্ছা, একটা কথা বলে রাখি, এই যে স্পাইনাল নার্ভের সমস্ত নার্ভগুলো আমরা দেখলাম, ক্রেনিয়াল নার্ভ থেকে শুরু করে স্যাক্রাল নার্ভ, এই প্রত্যেকটা কিন্তু পেয়ারে অবস্থিত। তার মানে হচ্ছে প্রত্যেকটা
দুটো দুটো করে রয়েছে। যেমন যেহেতু হিউম্যান বডি মানুষের কিন্তু বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, একদিকটা বাঁ দিক এবং ডান দিকের জন্য এই দুটো পেয়ার সিস্টেম করা রয়েছে। এরপরে আসছে একেবারে শেষের যে স্পাইনাল নার্ভ, সেটাকে বলা হচ্ছে যে কসিক্স বা কসিজেল পেয়ার অফ স্পাইনাল নার্ভ। কেন এটাকে কসিজেল বলা হচ্ছে? কেননা এটা হচ্ছে একেবারে শেষ রিজিয়ন এবং কসিজেল নামক শেষ স্পাইনাল কর্ডের জায়গা থেকে এটা অবস্থিত এবং এটা একেবারে টিপ বা একদম শেষ জায়গা স্পাইনাল কর্ড, তাই জন্য এটাকে কসিজেল পেয়ার অফ স্পাইনাল নার্ভসও বলা হয়। এবার আসছি পরের স্লাইডে, যেখানে পেরিফেরাল, আমরা জানি যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যখন আমরা পড়তে শুরু করেছি তখন পেরিফেরাল নার্ভাস সিস্টেমে কি কি দুটো ভাগ, সেটার মধ্যে একটা হচ্ছে দ্য সোম্যাটিক নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে দ্য অটোনমিক নার্ভাস সিস্টেম। এবার সোম্যাটিক নার্ভাস সিস্টেম হচ্ছে কি সেন্সরি ইনফরমেশন, আইজ, ইয়ার্স, স্কিন, মাসলস, এই সমস্ত কিছু কিন্তু সোম্যাটিক নার্ভাস সিস্টেমের মধ্যে। আর অটোনমিক নার্ভাস সিস্টেম, এটা কিন্তু ইট রেগুলেটস সমস্ত আবেগ জনিত যা কিছু ব্যবহার আমাদের, হাসি, কান্না, সুখ, দুঃখ, অনুরাগ, ভালোবাসা ইত্যাদি, এই সমস্ত কিছু কিন্তু এই অটোনমিক নার্ভাস সিস্টেমের দ্বারা সম্ভব হচ্ছে। তাহলে অটোনমিক নার্ভাস সিস্টেমের কি কাজ? না, ইট রেগুলেটস দ্য ইমোশনাল বিহেভিয়ার, আর একটা হচ্ছে অর্গান আর গ্ল্যান্ড। শরীরে যত গ্ল্যান্ড আছে সেই সমস্ত গুলো কিন্তু কিভাবে কাজ করবে সেটাও কিন্তু এই অটোনমিক নার্ভাস সিস্টেম সেটাকে ঠিক করে দিচ্ছে। তাহলে এই পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে আমরা যেহেতু দুভাগে ভাগ দেখতে পাচ্ছি, প্রথম ভাগে আসি, সেটা হচ্ছে সোম্যাটিক নার্ভাস সিস্টেম। এই সোম্যাটিক নার্ভাস সিস্টেম যখন বলছি তখন সোমা কথাটার অর্থ হচ্ছে বডি। তাহলে এই প্রত্যেকটা সারা শরীরের যত রকম ফাংশনস বা সিস্টেম চলছে সেই সমস্ত কিছু কিন্তু পর্যালোচনা করার এই সোম্যাটিক নার্ভাস সিস্টেমের দায়িত্ব। তাহলে আমি এটা একটা বলে রাখি যে সোম্যাটিক নার্ভাস সিস্টেম এর কি কি ফাংশন তাহলে একটু বলে রাখি। এটা কিন্তু সমস্ত ভলেন্টারি মুভমেন্ট গুলোকে আমাদের কন্ট্রোল করছে। ভলেন্টারি মুভমেন্ট হচ্ছে যে মুভমেন্ট, সেটা কিন্তু আমাদের নিজস্ব ইচ্ছা অনুযায়ী যে মুভমেন্ট গুলো আমরা করতে পারছি। যেমন আমরা যদি হাত পা নাড়ানো, ঘাড় সরানো, কোমর বাঁকানো ইত্যাদি যে মুভমেন্ট গুলো আমাদের ইচ্ছে জনিত কিছু ফ্যাক্টর দিয়ে আমরা করতে পারছি, সেটাই কিন্তু ভলেন্টারি মুভমেন্ট। এবার এই সোম্যাটিক নার্ভাস সিস্টেমে পড়ার সময় আমরা দুটো জিনিস দেখব। এখানে কি ধরনের নিউরন আছে? এক আছে সেন্সরি নিউরন আর আছে মোটর নিউরন। নিউরন যখন আমরা পড়েছি তখন দেখেছি এই সেন্সরি নিউরন হচ্ছে যে নিউরন যেগুলো সব সেন্স অর্গান গুলোর সাথে তার ইনফরমেশন গুলোকে কানেক্ট করছে। আর মোটর নিউরন হচ্ছে যে সমস্ত অ্যাক্টিভিটি বা মুভমেন্টের যাবতীয় যা কিছু যে ফাংশন গুলো রয়েছে সেগুলো এই মোটর নিউরনের দায়িত্ব। তাহলে এই হচ্ছে সোম্যাটিক নার্ভাস সিস্টেমের প্রথম ভাগ, বা এই সেন্সরি নিউরন বা মোটর নিউরন এবার কিভাবে কিভাবে কাজ করছে আমরা এটা ডিটেইলে পড়ব। এবার খুব ডিটেইলে আসতে গেলে দেখবো যে রিফ্লেক্স কথাটার অর্থ কি। এবার রিফ্লেক্স মানে হচ্ছে যে কিভাবে আমরা একটা প্রতিফলন। এবার এই প্রতিফলনটার কিন্তু অনেকগুলো ভাগ আছে। যেমন প্রত্যেকটা শরীরের এক একটা জায়গার প্রতিফলন কিন্তু এক এক রকম, তাহলে তার আবার নির্দিষ্ট কিছু নাম আছে। এবার ক্রেনিয়াল রিফ্লেক্স আর স্পাইনাল রিফ্লেক্স, এই দুই ভাগে যদি আমি ভাগ দেখি তাহলে দেখব এই ক্রেনিয়াল রিফ্লেক্স হচ্ছে যে রিফ্লেক্স বা যে উদ্দীপক
যেখানে এই বা প্রতিফলন যেখানে কিন্তু এই ক্রেনিয়াল নার্ভসের যোগাযোগ রয়েছে, তাই জন্য সেক্ষেত্রে এই নামাকৃত করা হয়েছে, সেটা হচ্ছে ক্রেনিয়াল রিফ্লেক্স। আর স্পাইনাল রিফ্লেক্স ঠিক সেরকমই, স্পাইনাল কর্ডের সঙ্গে তার যে যোগসূত্র বা সেখানকার যে প্রতিফলনগুলো যে পাস করছে, তাই জন্য সেটাকে স্পাইনাল রিফ্লেক্স বলা হচ্ছে। এবার আমি একটু ডিটেইলে যাচ্ছি, সেটা হচ্ছে সোম্যাটিক রিফ্লেক্স, যেটা ইনভলভ দ্য কন্ট্রাকশন। এক নম্বর হচ্ছে সোম্যাটিক রিফ্লেক্সের নিজস্ব কাজ হচ্ছে যে আমাদের যে স্কেলিটাল মাসেলসের যে ছোট এবং বড় হওয়া, কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন, এই দুটো জিনিস কিন্তু এই সোম্যাটিক রিফ্লেক্সের নিজস্ব দায়িত্ব বা কাজ। এবার ঠিক সমানভাবে আমরা যদি আমরা রিফ্লেক্স যখন পড়লাম, তখন আমরা পার্টিকুলারলি আলাদা করে দেখলাম ক্রেনিয়াল রিফ্লেক্স কি এবং স্পাইনাল রিফ্লেক্স কি। এবার প্রত্যেকটা আমি বললাম যে বডির বিভিন্ন জায়গাকার রিফ্লেক্সের একটা নির্দিষ্ট নাম দেওয়া আছে। যেমন নি রিফ্লেক্স, মানে হাঁটুতে যদি কোনো রকম রিফ্লেক্স হয় সেটাকে নি রিফ্লেক্স বলে। অ্যাবডোমেন বা পেটের যদি কোনো রকম রিফ্লেক্স বা প্রতিফলন হয় সেটাকে বলা হয় অ্যাবডোমিনাল রিফ্লেক্স। এরকম নানান রকম আলাদা আলাদা ভাবে সেই জায়গাটার নাম অনুযায়ী এক এক করে রিফ্লেক্সের নাম রয়েছে। এবার এই রিফ্লেক্সকে আবার অনেক সময় একটা রিফ্লেক্সকে বলা হচ্ছে ব্যাবিনস্কি রিফ্লেক্স। এই ব্যাবিনস্কি রিফ্লেক্সটা হচ্ছে একজন একটা রিফ্লেক্স যেটা হচ্ছে ছোট বাচ্চাদের যদি সেই রিফ্লেক্সটা খুব বেশি থাকে, তাহলে সে প্রথম যখন পা ফেলছে তখন সে কিন্তু খুব স্ট্রেট বা খুব একেবারে পরিষ্কারভাবে তার পদক্ষেপগুলো নিতে পারছে না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার এই প্রবলেমটা, তার ইম্যাচিওর যে স্টেপগুলো, যাতে সে পড়ে যাওয়ার জন্য কোনো রকম ভয় হচ্ছে, তো সেই জায়গায় এটাকে কিন্তু এই ব্যাবিনস্কি রিফ্লেক্সও বলা হয়। এবং এই রিটেনশন অফ ব্যাবিনস্কি যে রিফ্লেক্স, তাতেও কিন্তু আবার অনেক রকম প্রবলেম হয়। যেমন ফ্ল্যাট ফুট, যাদের একেবারে ফ্ল্যাট, তাদের পায়ের চেটোটা একেবারে ফ্ল্যাট বা চ্যাপ্টা, সেক্ষেত্রে তাদের পড়ে যাওয়ার খুব ভয় থাকে। এবং অনেক সময় আবার সেরিব্রাল প্যালসি যে বাচ্চাদের হয়ে থাকে, তাদেরও কিন্তু এই ধরনের এই ব্যাবিনস্কি রিফ্লেক্সটা তারা বরাবর রিটেন করতে থাকে। তাহলে আবার দেখবো আমরা অটিস্টিক বাচ্চা, এএসডি বাচ্চা, যে ছোট ছোট বাচ্চারা যাদের এই পারভেসিভ ডিসঅর্ডার রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই রিটেনশন অফ দ্য ব্যাবিনস্কি রিফ্লেক্সটা খুব কমন, ভীষণভাবে আমরা দেখতে পাই। কারণ তাদের পড়ে যাওয়ার একটা ভয় থাকে, তাদের স্টেপ নেওয়ার জন্য তারা কিন্তু খুব সাবধানে এই স্টেপটা নিতে হয়, তাদের এই ব্যালেন্সিং এর একটা প্রবলেম থাকে। এবার এই অটোনমিক আর ভিসেরাল রিফ্লেক্স, এটা তাহলে কি দিয়ে, এটা কি, ইট কনসিস্ট অফ, তাহলে কি, এটা হচ্ছে একটা কন্ট্রাকশন, যেটা বললাম একটা স্কেলিটাল মাসলস যখন নিজে কন্ট্রাক্ট করছে। এবং কিসের কারণে এই কন্ট্রাকশন? আমাদের যদি খুব ছোট জায়গাটার মধ্যে যেতে হয়, হেঁটে যেতে হয়, তেমন আমরা যেমন পায়ের স্টেপটা খুব সাবধানে একটা সরু জায়গাটার মধ্যে দিয়ে আমরা নিতে হয়, তো সেক্ষেত্রে আমরা খুব সাবধানে সেই জায়গা থেকে পাস করি। এবার যদি খুব বড় একটা জায়গার মধ্যে দিয়ে আমাদের যেতে হয়, তাহলে কিন্তু সেই রকম এই সাবধানতা আমাদের নিতে হয় না। তো এই হচ্ছে যে স্কেলিটাল মাসলস এর কন্ট্রাকশনের ব্যাপারটা, যেটা অটোনমিক অর ভিসেরাল রিফ্লেক্সের দ্বারা হয়ে থাকে ফাংশন। এবার আমি যেটা বললাম, এই যে বিভিন্ন যে রিফ্লেক্স আছে, যেমন নি জার্ক, যেমন অ্যাঙ্কল বা পায়ের গোড়ালিতে যদি কোনো জার্ক হয়, সেখানে অ্যাঙ্কল জার্ক রিফ্লেক্স বলা হয়। আর ব্যাবিনস্কি রিফ্লেক্স আমি বললাম, তাছাড়া আছে অ্যাবডোমিনাল রিফ্লেক্স। আর
এই নি জার্ক রিফ্লেক্সের আবার একটা নির্দিষ্ট নাম আছে, সেটা হচ্ছে প্যাটিলার রিফ্লেক্স, বা সেটা হচ্ছে মাসলস অফ লোয়ার লেগ। তো এই লোয়ার লেগ বা পায়ের নিচের অংশটায় যদি কোনো মাসলস এর অসুবিধে থাকে তাহলে এই প্যাটিলার রিফ্লেক্স কিন্তু আমরা দেখতে পাই। তাহলে এই গেল মোটামুটি সোম্যাটিক নার্ভাস সিস্টেমের ফাংশন এবং এই রিফ্লেক্স কত রকম আছে এবং কোন রিফ্লেক্সকে কি বলা হয় এগুলোকে আমি বললাম। এবার আসবো খুব ডিপে যে অটোনমিক নার্ভাস সিস্টেমের মধ্যে আমরা কি কি জিনিস দেখতে পাই। অটোনমিক কথাটা থেকেই আমরা বলতে পারবো যে ইট হেল্পস টু ট্রান্সমিট, এটা কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গার ইনফরমেশন ট্রান্সমিট করার জন্য যে ইফারেন্ট নিউরনস গুলো আমরা পড়েছিলাম, সেই ইফারেন্ট নিউরনস হচ্ছে এই অটোনমিক অর ভিসেরাল ইফেক্ট। এই হচ্ছে প্রথম অটোনমিক নার্ভাস সিস্টেমের এই দায়িত্ব বা ফাংশন। এবার এই কি কি ফাংশন আলাদা আলাদা করে আমরা দেখি এই অটোনমিক নার্ভাস সিস্টেম। এটা হচ্ছে এক হচ্ছে এটা কার্ডিয়াক মাসলস বা হার্ট কন্ট্রোল, এটাকে রেগুলেট করে। আরেক হচ্ছে স্মুথ মাসলস অন দ্য স্কিন, আমাদের চামড়ার তলায় যে সমস্ত মসৃণ যে মাসলস গুলো রয়েছে, খুব সূক্ষ্ম মাসলস গুলো, সেগুলো কিন্তু এই অটোনমিক নার্ভাস সিস্টেমের দ্বারাই পরিচালিত হয়। আর যে ব্লাড ভেসেলস গুলো রয়েছে আর এপিথেলিয়াল টিস্যু আর বিভিন্ন শরীরে যে গ্ল্যান্ড রয়েছে, যেমন পিটিউটারি গ্ল্যান্ড, হরমোনাল গ্ল্যান্ড, এই সমস্ত গ্ল্যান্ড গুলোর কিন্তু যে রেগুলেশনস বা দায়িত্ব সমস্ত কিন্তু এই অটোনমিক নার্ভাস সিস্টেমের নিজস্ব কাজ। এবার অটোনমিক নার্ভাস সিস্টেমের আবার দুটো ভাগ আমরা দেখাবো, এক হচ্ছে সিম্প্যাথেটিক ডিভিশন আর এক হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক ডিভিশন। এবার সিম্প্যাথেটিক ডিভিশন আর প্যারাসিম্প্যাথেটিক ডিভিশন হচ্ছে এমন একটা জায়গা যেটা কিন্তু আলাদা আলাদা ভাবে বলা হয়েছে। তো এই আমি আবার আগের স্লাইডে চলে যাচ্ছি, স্লাইডটা একটু গন্ডগোল হচ্ছে। তো এই এএনএস বা অটোনমিক নার্ভাস সিস্টেম, এটা তো আমরা দেখতে পাচ্ছি দুটো ভাগে ভাগ করা যাচ্ছে। তো এই দুটো কি কি ভাগ? প্রথম হচ্ছে দা সিম্প্যাথেটিক ডিভিশন আর দ্বিতীয় হচ্ছে দা প্যারাসিম্প্যাথেটিক ডিভিশন। এবার সিম্প্যাথেটিক ডিভিশনের আবার কিছু নির্দিষ্ট নিজের আলাদা আলাদা কিছু কাজ আছে, বা প্যারাসিম্প্যাথেটিকেরও আবার নিজস্ব আলাদা আলাদা কিছু কাজ আছে। তাহলে সেক্ষেত্রে কোন কোন কাজগুলো কাদের, সেটা আমরা একটু দেখি। তো আমি পরের স্লাইডে যাচ্ছি, যেখানে এই সিম্প্যাথেটিক ডিভিশন এর যে এই ছবিটা দেওয়া আছে, সেখানে আলাদা আলাদা ভাবে মানে বাঁ দিকটা রয়েছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের যে ফাংশন, সেগুলোকে সম্পূর্ণ দেখানো হয়েছে, এবং ডান দিকে রয়েছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, তারও আলাদা আলাদা কিছু ফাংশন এখানে দেওয়া রয়েছে। এবার এই প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের প্রথম কাজ হচ্ছে যে পিউপল বা চোখের যে এই মণি, সেটা ছোট করার জন্য নির্দিষ্ট কাজ হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। তো প্রথম হচ্ছে কনস্ট্রিক্ট পিউপল, মানে চোখের মণিটা ছোট করা। কিন্তু সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে দেখছি ঠিক উল্টো, মানে ইট ডাইলেটস দ্য পিউপল, মানে পিউপলটা বড় করা। তাহলে আমরা যদি দুটোর পার্থক্য হিসেবে দেখি, এই প্রশ্নটা খুব আমরা দেখতে পাই পরীক্ষায়, যে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আর সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের এই দুটোর মধ্যে কি পার্থক্য। তো এই পার্থক্য যদি বলতে হয়, তাহলে এই ডায়াগ্রামটা দিয়ে অবশ্যই বলতে হবে, যেখানে এই প্রথম থেকে দুটোর আলাদা আলাদা যে ডিফারেন্স বা পার্থক্য, সেটা তুলে ধরা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে স্টিমুলেটস
স্যালাইভেশন। তার মানে এই যে আমাদের লালা জিভের মধ্যে যে ডাইজেশন বা হজম শক্তির জন্য যে সমস্ত সিক্রিশন হচ্ছে ফ্লুইড, সেটা কিন্তু এই প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের নিজস্ব দায়িত্ব। কিন্তু আবার এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম হচ্ছে ইট ইনহিবিটস দ্য স্যালাইভেশন, ঠিক উল্টোটা। তাহলে আমরা যদি পার্থক্যটা লিখি তাহলে কিন্তু এটাও একটা সম্পূর্ণ একটা ডিফারেন্ট একটা অ্যাঙ্গেল দিয়ে আমরা দুটোকে দেখতে পাবো। এরপর আসছি যে 3 নম্বর হচ্ছে স্লোজ হার্ট রেট। প্যারাসিম্প্যাথেটিক সবসময় খুব যখন চিন্তা শক্তি খুব উত্তেজিত বা খুব কোনো কাজে উদ্দীপনা, সেই সময় কিন্তু আমাদের সবসময় হার্ট রেটটাকে স্লো ডাউন করতে সাহায্য করে। এটা কিন্তু নির্দিষ্ট একটা খুব গুরুত্বপূর্ণ ফাংশন প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। কিন্তু ঠিক অপোজিটে আমরা দেখব যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে কিন্তু এই হার্ট রেটটাকে বাড়িয়ে দিচ্ছে, মানে ইনক্রিজেস হার্ট রেট। আবার পরের যদি ফাংশনে যাই তাহলে দেখব ইট কনস্ট্রিক্টস দ্য ব্রঙ্কি। ব্রঙ্কি রিজিয়নে যে কনস্ট্রিকশন বা ছোট করা, যেরকম আমরা কনস্ট্রিক্ট পিউপলে দেখেছিলাম, সেটাও কিন্তু প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের নিজস্ব ফাংশন। আবার ঠিক সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে ঠিক তার উল্টোটা, ইট ডাইলেটস দ্য ব্রঙ্কি। তাহলে একটা হচ্ছে যেটা কমাচ্ছে, আরেক হচ্ছে সেটা বাড়াচ্ছে। তো প্যারাসিম্প্যাথেটিকের দায়িত্ব সবসময় ব্যালেন্সিং মেনটেন করা বা কমানো, এবং ঠিক উল্টোটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের কাজ। এবার পরের যে ফাংশনটা দেখব সেটা হচ্ছে স্টিমিউলেটস ডাইজেশন, মানে হজম শক্তি করার জন্য যে যে সিক্রিশন বা যে জুসগুলো আমাদের পাকস্থলীর মধ্যে আছে সেগুলো করানোর জন্য এই প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের নিজস্ব দায়িত্ব। কিন্তু আবার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে কিন্তু ঠিক উল্টো, ইট ইনহিবিটস ডাইজেশন, তার মানে হজম শক্তি করতে বাধা সৃষ্টি করে। আর এই আরেকটা আমরা ফাংশন দেখব যে কজেস ব্লাডার টু কন্ট্রাক্ট, মানে এই যে যখন এই এক্সক্রিটারি যে ব্লাডার কন্ট্রোল, যে ইউরিনেশন, সেখানে এটাকে ব্লাডারটাকে ছোট করে করার জন্য এই প্যারাসিম্প্যাথেটিক খুবই হেল্প করে। কিন্তু সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে সেটা আবার উল্টো, ইট ইনহিবিটস কন্ট্রাকশন অফ ব্লাডার। তাহলে এই হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আর সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের নিজস্ব কিছু পার্থক্য। তাহলে এটা কিন্তু পরীক্ষায় খুব বেশি আসার সম্ভাবনা থাকে, এবং তখন কিন্তু এই ডায়াগ্রামটার মাধ্যমে এই পার্থক্যগুলো দিলে সবচেয়ে ভালো নম্বর পাওয়া যায়। আচ্ছা, এরপরে আসছে যে আমি তো ফাংশনগুলোকে আলাদা আলাদা ভাবে বললাম দুটোরই। এবার পরের স্লাইডে যাই, যেখানে আমি ব্রেন ল্যাটারালাইজেশন বা ব্লক 3 নতুন যে অধ্যায় সেটা আমি শুরু করব। সেখানে এই ব্রেনেরই একটা অংশ, যে ব্রেনের বাঁ দিক এবং ডান দিক সমানভাবে আমরা কিভাবে কাজ করি, সেটাই কিন্তু এই চ্যাপ্টারের বা এই অংশর কিন্তু প্রধান মূল কথা। তাহলে এই ব্রেন ল্যাটারালাইজেশনের মধ্যে প্রথম ইউনিট হচ্ছে যে লেফট, মানে বাঁ দিক এবং ডান দিক, এই দুই দিক কিভাবে আমরা কাজ করছি বা কোন দিক কতটা কাজ আমাদের করতে সাহায্য করছে, সেইটা আমরা এই অধ্যায়তে দেখব। এই হেমিস্ফেরিক স্পেশালাইজেশন হচ্ছে যে কোন দিকটা, মানে আমাদের রাইট হেমিস্ফিয়ার বা বাঁ দিক, ডান দিক, অথবা লেফট হেমিস্ফিয়ার বাঁ দিক, এই দুদিকটা কিভাবে আলাদা আলাদা ভাবে আমরা দেখছি। তাহলে এই প্রথম দেখি এই রাইট হ্যান্ডেড বা যারা ডান দিক দিয়ে লিখছে, খাচ্ছে,
করছে বা যারা যে কোনো কাজ করতে গিয়ে এই ডান হাতটাকেই প্রেফার করছে বা এটাকেই আগে ব্যবহার করছে, তাদেরকে বলা হয় ডেক্সট্রাল। তাদেরকে আলাদাভাবে বলা হয় ডেক্সট্রাল। আর যারা বাঁ দিকটা বা বাঁ দিকের হাত বা বাঁ দিকের হাত দিয়ে তারা খাওয়া বা লেখা বা নির্দিষ্ট কিছু কাজ করতে তারা বাঁ দিকটাই প্রেফার করছে, সেইরকম ধরনের কিছু মানুষকে আবার সেনিস্ট্রালও বলা হয়। তাহলে এক হলো ডেক্সট্রাল, আরেক হলো সেনিস্ট্রাল। আর যারা দুটো হাত দিয়েই সাইমালটেনিয়াসলি, মানে কখনো সে ডান হাত দিয়ে লিখতে পারে আবার কখনো বাঁ হাত দিয়ে লিখতে পারে, এমনও কিন্তু যদি হয় তাহলে সেটাকে অ্যাম্বিডেক্সট্রাল বলা হয়। তাহলে এই হচ্ছে এই ব্লক 3 এর এই যে ব্রেন ল্যাটারালাইজেশনের এই হেমিস্ফেরিক স্পেশালাইজেশনের প্রথম এই দুটো রাইট হ্যান্ডেড, লেফট হ্যান্ডেড এবং বোথ হ্যান্ডেড, এদেরকে এই নামে নামাঙ্কিত করা হয়েছে। এবার আসছে পরের স্লাইডে, সেখানে এই লেফট আর রাইট হেমিস্ফিয়ার আর কন্ট্রাল্যাটারাল অপোজিট কানেকশনের কথা বলা আছে। এবার আমরা এই দুটো দিক, মানে আমাদের ব্রেনের কিন্তু দুটো স্ট্রাকচার আছে সেরিব্রাল হেমিস্ফিয়ারে, এক হচ্ছে রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার, আরেক হচ্ছে লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার, এবং একটা আরেকটার থেকে একেবারে উল্টো বা অপোজিট জায়গায় অবস্থিত, কিন্তু একের সঙ্গে আরেকের কিন্তু কানেকশন আছে, কিন্তু সব জায়গায় সেই কানেকশনটা কিন্তু বিভিন্ন কাজে আলাদা আলাদা ভাবে ভাগ করা আছে। সেটাকে, এটা হচ্ছে কন্ট্রাল্যাটারাল কানেকশন। এই দুটোর মধ্যে, দুটো হেমিস্ফিয়ারের মধ্যে যে নিজস্ব যোগাযোগ, সেটা কিন্তু হচ্ছে তাকে বলা হয় কন্ট্রাল্যাটারাল কানেকশন বা যোগাযোগ। আর এই লেফট হেমিস্ফিয়ার বা বাঁ দিকের যে হেমিস্ফিয়ার রয়েছে আর ডান দিকের হেমিস্ফিয়ার রয়েছে, এই দুটো কিন্তু এমন ভাবে নিজেদের সঙ্গে যোগাযোগ আছে যে একে কিন্তু আরেকটার সঙ্গে কিন্তু পুরোপুরি জড়িত। তাহলে ইনফরমেশন কিন্তু বাঁ দিক থেকে ডান দিকেও কিন্তু যায়। তাহলে এই দুটোর যোগাযোগগুলো আমরা দেখতে পেলাম। এরপর আসছি কিছু চ্যানেলস আছে। এই যে যোগাযোগগুলো দুদিকের মধ্যে রয়েছে বা দুটো হেমিস্ফিয়ারের মধ্যে রয়েছে, সেটা কার জন্য রয়েছে? এই চ্যানেলগুলো সেই দুটো যোগাযোগকে ধরে রেখেছে, এবং বিভিন্ন এই চ্যানেলের নাম আছে। তার মধ্যে হচ্ছে কর্পাস ক্যালোসাম। তো এই কর্পাস ক্যালোসামের দ্বারা এই দুটো হেমিস্ফিয়ার কিন্তু একে অপরের সঙ্গে জড়িত হয়ে রয়েছে। আর অন্য কিছু আদার চ্যানেলস আছে যেগুলো এই কমিউনিকেশনের জন্য সাহায্য করে, এবং এটা হচ্ছে দুটো হেমিস্ফিয়ারেই কিন্তু এই চ্যানেল আছে। এবার দেখি সেই চ্যানেলগুলোর কি কি নাম, নির্দিষ্ট কিছু নাম দেওয়া আছে, যেমন এন্টিরিয়ার কমিসিউর, হিপ্পোক্যাম্পাল কমিসিউর, মাসা কমিসিউর, পস্টিরিয়ার কমিসিউর এবং অপটিক চিয়াজমা বা চিয়াজম। তাহলে এগুলো কিন্তু যে জায়গার সঙ্গে এইগুলো আলাদা আলাদা ভাবে যুক্ত কমিউনিকেশনের জন্য, সেই জায়গা অনুযায়ী কিন্তু এদের নামাঙ্কিত করা হয়েছে। তাই জন্য এটাকে অ্যান্টিরিয়ার, বা আমি পরের স্লাইডে দেখাবো যে কিভাবে এই নামগুলো দেওয়া হয়েছে। যেমন হচ্ছে পস্টিরিয়ার কমিসিউর, যেখানে আমরা দেখছি একেবারে পিছন দিকে আছে বলে এটাকে পস্টিরিয়ার কমিসিউর বলা হয়। তারপর আছে হিপ্পোক্যাম্পাল কমিসিউর, এই গোলাপি অংশটা, গোলাকৃত যে জায়গাটা, সেটা হচ্ছে হিপ্পোক্যাম্পাল কমিসিউর। যেহেতু এটা হিপ্পোক্যাম্পাসের এক কাছে একেবারে অবস্থিত, সেহেতু সেই জন্য এটার নামটাকে ওইভাবে হিপ্পোক্যাম্পাল কমিসিউর বলা হচ্ছে। আর আছে কর্পাস ক্যালোসাম, যেটা আমরা দুটো ফ্রন্টাল সেকশন দিয়েও দেখব, আবার মিড স্যাজিটাল সেকশন দিয়েও দেখব। এই কর্পাস ক্যালোসামে কিন্তু দেখছি তাহলে ফ্রন্টাল সেকশনে এটা একেবারে ফোর হেডের কাছে অবস্থিত, আর
এই মিড স্যাগিটাল সেকশন হচ্ছে একেবারে মাঝখানে অবস্থিত, তাই জন্য এটা মিড স্যাগিটাল নামে এটাকে নামাঙ্কিত করা হয়েছে। এবার কর্পাস ক্যালোসামের পরে আসছি মাসা ইন্টারমিশিয়া। যেই মাসা ইন্টারমিশিয়া হচ্ছে একেবারে মাঝখানে বা সেন্ট্রালি লোকেটেড, একদম মাঝখানে রয়েছে এবং নীল এই গোলাকার অংশটাই হচ্ছে মাসা ইন্টারমিডিয়া। সেটাকে আবার সারাউন্ড করে রয়েছে একটা গোলাপি গোলাকার রিং এর মতো একটা জায়গা, সেটাকে বলা হচ্ছে অ্যান্টিরিয়ার কমিসিউর। এগুলো কিন্তু প্রত্যেকটা চ্যানেল একটার সাথে একটা দুটো হেমিস্ফিয়ারকে জুড়ে রেখেছে। তাদের ইনফরমেশন গুলো কিন্তু দুটো হেমিস্ফিয়ারেই সমানভাবে চালিত করছে। এবং লাস্টলি হচ্ছে অপটিক চিজম, যেটা কিন্তু একেবারে চোখের পিছন দিকের অংশে নীল রঙের একটা গোলাকার জায়গা, সেইটা কিন্তু এই অপটিক চিজম। এটা হলো এই সেরিব্রাল হেমিস্ফিয়ার এবং সেরিব্রাল কমিসিউর বিভিন্ন জায়গাকার একটা ডায়াগ্রাম দিয়ে এটা বোঝানো হলো। এরপর পরের অংশে আসছি, সেটা হচ্ছে লেফট হেমিস্ফিয়ার। যে সুপিরিয়রিটি হচ্ছে যে তার যে নিজস্ব ফাংশন গুলো রয়েছে, কোনো ক্ষেত্রে লেফট হেমিস্ফিয়ার কিন্তু সুপিরিয়র, মানে তাদের ফাংশন অনেক বেশি রাইট হেমিস্ফিয়ারের থেকে। কিন্তু আমরা দেখতে পাই যে রাইট হেমিস্ফিয়ারেও কিন্তু কিছু স্পেসিফিক কগনিটিভ ফাংশন আছে, মানে বুদ্ধিজনিত যে কাজগুলো, যে ব্যবহারগুলো, চিন্তা শক্তি, স্মৃতি শক্তি, এইগুলো সমস্ত আবেগ, এগুলো কিন্তু এই রাইট হেমিস্ফিয়ারের স্পেশালাইজেশন বলে। এটার ডমিনেন্স কিন্তু এই কগনিটিভ ফাংশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আর লেফট হেমিস্ফিয়ারেও কিন্তু তার নিজস্ব কিছু আলাদা আলাদা ফাংশন আছে, তাই কিছু ক্ষেত্রে এই লেফট হেমিস্ফিয়ারেরও ডমিনেন্স আমরা দেখতে পাচ্ছি। তো এই দুটোরই এই যে the difference in the specialization of function হচ্ছে is known as the hemispheric specialization। তাহলে এটা হচ্ছে hemispheric specialization। এই দুটোর যে বিভিন্ন পার্থক্য, যে নিজস্ব আলাদা আলাদা ফাংশনের যে পার্থক্য রয়েছে, সেটাকে আমরা বলি hemispheric specialization। এবার মস্তিষ্কের যদি কোনো অংশ, যদি বাঁদিক বা লেফট হেমিস্ফিয়ার বা ডান দিক রাইট হেমিস্ফিয়ার যদি কোনো কারণে ড্যামেজ হয়ে থাকে, টিউমার, অ্যাক্সিডেন্ট বা কোনো রকম ভাবে কোনো বিপদের বা কোনো ভাইরাল অ্যাটাক হতে পারে বা কোনো রকম ইনজিউরি হতে পারে ব্রেনে, তার জন্য যদি কোনো দিক ড্যামেজ হয়ে যায়, তাহলে আমাদের স্মৃতিশক্তির খুব বেশি ক্ষতি হয়ে যায়। তাহলে রাইট হেমিস্ফিয়ারটা কিন্তু এই স্মৃতিশক্তি বা কগনিটিভ যে বিভিন্ন ফাংশন রয়েছে সেগুলো কিন্তু পরিচালনা করে। এবার আর দেখবো আমরা কিছু ডমিনেন্ট হেমিস্ফিয়ারস রয়েছে, যেমন রাইট হেমিস্ফিয়ারে আবার কিছু ডমিনেন্স আছে। এবার এখানটা আমি বলবো যে এই ডমিনেন্ট হেমিস্ফিয়ার হচ্ছে যে যে কাজে শ্রেষ্ঠ, সেখানে সেই কাজে সেই হেমিস্ফিয়ারকে ডমিনেন্ট হেমিস্ফিয়ার বলা হয়। যেমন মোটর মুভমেন্টের ক্ষেত্রে বা চলাফেরার ক্ষেত্রে একটা পার্টিকুলার হেমিস্ফিয়ার কিন্তু বেশি ভাবে রেসপন্সিবল, তাই সেটা আবার সেই দিকে ডমিনেন্ট। তো এইভাবে কিন্তু একটা থিওরির মাধ্যমে আমরা একটা হচ্ছে ডমিনেন্ট হেমিস্ফিয়ার, যেটা বেশি সেই কাজে তার বেশি রেসপন্সিবিলিটি আছে। আবার আছে একটা মাইনর হেমিস্ফিয়ার, যে হয়তো সেই কগনিটিভ কাজে তার কম রেসপন্সিবিলিটি আছে। এইভাবে সেটাকে ডমিনেন্ট বা মাইনর হেমিস্ফিয়ার বলা হচ্ছে। এবার যদি আমরা এর পরের এই যে রাইট হেমিস্ফিয়ারের নিচেই আছে পল ব্রোকা। এই পল ব্রোকাটা কি, তাহলে আমরা একটু ডিটেইলে যাই। যে পল ব্রোকা হচ্ছে একজন খুব বড় ফিজিশিয়ান, তার নামে এই পল ব্রোকা এই জায়গাটা আমরা জানি। এবং হিউগো কার্ল লেটম্যান, ইনি 1864 সালে তিনি একজন ফরাসি ফ্রেঞ্চ
ফিজিশিয়ান ছিলেন এবং তিনি আবার অ্যানাটমিস্টও ছিলেন, আবার অ্যানথ্রোপোলজিস্টও ছিলেন। তিনি তার বিভিন্ন কাজের মাধ্যমে দেখিয়েছেন যে এই কোন হেমিস্ফিয়ারে ড্যামেজ হলে মানুষের কি কি প্রবলেম হতে পারে। তো পল ব্রোকা তিনি আরেকজন ব্যক্তি, তিনি বলেছেন যে যে মানুষের মোটামুটি তার লেফট হেমিস্ফিয়ার বা বাঁ দিকের মস্তিষ্কের হেমিস্ফিয়ারে যদি কোনো রকম ক্ষতি হয় বা ইনজুরি হয়ে থাকে, তাহলে কিন্তু তার অ্যাফেসিয়া হয়ে থাকে। এই অ্যাফেসিয়া মানেটা কি? অ্যাফেসিয়া হচ্ছে একটা এমন ডিসঅর্ডার বা একটা ইনএবিলিটি, মানে মানুষ যখন তার পরিষ্কার করে কথা বলার যোগ্যতাটা হারিয়ে ফেলে, তার কমিউনিকেশন স্কিলটা যখন বারবার অবস্ট্রাক্ট হয়, সে ঠিক মতো কথা বলতে পারছে না, তখন তাহলে বুঝতে হবে তার কোনো রকম কথা বলার প্রবলেমের জন্য তার কোন মস্তিষ্কের কোন জায়গায় তার ড্যামেজ বা ক্ষতি হয়েছে। সেটা পল ব্রোকার মতে লেফট হেমিস্ফিয়ারে যদি কোনো রকম ক্ষতি হয়, তখন তার এই কথা বলার দিকটা খুব ভাবে ক্ষতি হয়ে যায়। এবং ঠিক উল্টো ভাবে এই কার্ল লেপম্যান তিনিও 1900 সালে কিন্তু তার যে রিসার্চ ওয়ার্ক, তার মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে এই অ্যাপারেক্সিয়া হয় যদি লেফট হেমিস্ফিয়ারে কোনো রকম ড্যামেজ হয়। তাহলে লেফট হেমিস্ফিয়ারে ড্যামেজের জন্য অ্যাপারেক্সিয়াটা মানে কি? যে সেই ব্যক্তি বা সেই পেশেন্ট, সেই রোগী যে তার মস্তিষ্কের বাঁ দিকে বা লেফট হেমিস্ফিয়ারে কোনো রকম ইনজুরি বা ড্যামেজ হয়েছে, তার কিন্তু আবার মোবিলিটি বা ভলেন্টারি ফিজিক্যাল মুভমেন্ট, ওঠা বসা চলাফেরা, মাসকিউলার মুভমেন্ট এক্সেট্রা, এগুলো কিন্তু সম্পূর্ণভাবে রেস্ট্রিক্টেড বা অসুবিধের জায়গায় চলে যায়। তাহলে এই দুজন যে ফিজিশিয়ান আমাদেরকে বলে গেছেন, তাদের নাম অনুসারে এই অ্যাপারেক্সিয়া এবং অ্যাফেসিয়া টা বলা হয়েছে যে পার্টিকুলারলি বা নির্দিষ্টভাবে কোন হেমিস্ফিয়ারে যদি ইনজুরি হলে আমাদের কি কি প্রবলেম হতে পারে। এবার আমি পরের স্লাইডে যাই, সেখানে আছে সেরিব্রাল ল্যাটারালাইজেশন অফ ফাংশন। এবার কিছু জেনারেল ফাংশন আছে যেটা সম্পূর্ণ মোটামুটি দুটো হেমিস্ফিয়ারের ক্ষেত্রেই আছে। এবার বাঁ দিকে রয়েছে যে লেফট হেমিস্ফিয়ার ডমিনেন্স, যেটা বাঁ দিকের মস্তিষ্কের কোনো জায়গার যদি কোনো রকম ক্ষতি হয়, তাহলে এই জিনিস আমরা দেখতে পাবো, প্রবলেমের মধ্যে পড়তে পারবো। এবং যদি ডান দিক বা রাইট হেমিস্ফিয়ারে যদি কোনো রকম ক্ষতি হয়, তখন আমরা এই প্রবলেমগুলোকে দেখতে পাবো। তার মধ্যে প্রথম হচ্ছে যা সেন্সরি, প্রথম হচ্ছে ভিশন বা দেখা। এই দেখাটা কিন্তু লেফট হেমিস্ফিয়ারের মধ্যে এক হচ্ছে যে কোনো রকম শব্দ দেখা, ওয়ার্ডস বা লেটার, এই দুটোর কিন্তু প্রধান দায়িত্ব হিসেবে এই লেফট হেমিস্ফিয়ার মস্তিষ্কের জন্য রয়েছে রেসপন্সিবল। আর এই রাইট হেমিস্ফিয়ার বা ডান দিকের জন্য এই যে ভিশনের ফেসেস, আমাদের মুখ চেনা, কোনো পার্টিকুলার যদি কোনো রকম শেপ বা কোনো জমেট্রিক কিছু প্যাটার্ন হতে পারে, গোলাকৃত কিছু জিনিস, ত্রিভুজ ইত্যাদি, কোণ হতে পারে। আর এই ইমোশনাল এক্সপ্রেশন, আমরা যদি দেখি কোনো ব্যক্তি হয়তো দুঃখে কাঁদছে, তাহলে আমরা কিন্তু তার কান্না দেখে আমাদের কিন্তু অবশ্যই একটা ইমোশনাল একটা স্টেট তৈরি হয় আমাদের নিজের মধ্যে, তখন আমাদেরও কিন্তু তার দুঃখে আমরা ভাগিদার হতে চেষ্টা করি। তো এটা কিন্তু এই দুটো হেমিস্ফিয়ারের নিজস্ব আলাদা আলাদা দায়িত্ব। তাহলে এই গেল ভিশন। এবার আসবো অডিশন বা শোনা। এই অডিশনের ক্ষেত্রে প্রথম বাদিক বা লেফট হেমিস্ফিয়ারে হচ্ছে ল্যাঙ্গুয়েজ বা সাউন্ড, কোন রকম আওয়াজ, সেটা ল্যাঙ্গুয়েজ হতে পারে, ভাষা, তার নির্দিষ্ট একটা ধারা আছে, যেমন বাংলা ভাষা ক, খ, গ, ঘ ইত্যাদি। তো কোনটা কার পাশে বসলে কি হবে, এটা খুব ছোট বয়সে
বয়সেই আমরা কিন্তু এই মেমরি বা স্মৃতির মাধ্যমে আমরা ধরে রেখেছি। তো সেই ল্যাঙ্গুয়েজ বা সাউন্ডটা কিন্তু এই লেফট হেমিস্ফিয়ারের নিজস্ব একটা রেসপন্সিবিলিটি বা দায়িত্ব। আবার রাইট হেমিস্ফিয়ারের ডমিনেন্স হিসেবে যে নন ল্যাঙ্গুয়েজ সাউন্ড আছে বা মিউজিক, সবচেয়ে বড় কথা যে খুব সুন্দর যে মিউজিক যেটা বলি, সেই মিউজিকের কিন্তু নিজস্ব একটা রিদম আছে, তাল আছে, একটা ধারা আছে। তো সেই জায়গাটা, আর নন ল্যাঙ্গুয়েজ সাউন্ড হচ্ছে যে সাউন্ড বা যে আওয়াজ শুনে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এখানে পার্টিকুলারলি কোনো রকম প্রবলেম হচ্ছে। কি করে পারছি না, এটাও কিন্তু আমরা স্মৃতিপটে কখনো তুলে রেখেছি। সেই স্মৃতি থেকেই আমরা এই নন ল্যাঙ্গুয়েজ সাউন্ডটাকে সহজেই চিহ্নিত করতে পারছি। এটাও কিন্তু এই রাইট হেমিস্ফিয়ারের নিজস্ব দায়িত্ব। এবার আসছি টাচ বা স্পর্শ। এই স্পর্শ আবার লেফট হেমিস্ফিয়ারের ডমিনেন্স এখানে খুব একটা নেই, সেই জন্য এখানে দেওয়াও নেই। কিন্তু রাইট হেমিস্ফিয়ারে কিন্তু এর পার্টিকুলার ডমিনেন্স আছে। সেখানে এই যে ট্যাকটাইল প্যাটার্ন, যেটা ব্রেলি, এই সমস্ত কিন্তু এই রাইট হেমিস্ফিয়ারের নিজস্ব কাজ বা রেসপন্সিবিলিটি বা দায়িত্ব। তাহলে আমরা কি কি দেখলাম? এক দেখলাম ভিশন, আরেক দেখলাম অডিশন, তারপর দেখলাম টাচ বা স্পর্শ। এবার আসছি মুভমেন্ট বা চলাফেরা। এই মুভমেন্ট কিন্তু হচ্ছে কমপ্লেক্স মুভমেন্ট হতে পারে। মানে আমরা কিরকম ধরনের মুভমেন্ট করছি, সবসময় যে আমরা সোজা রাস্তায় হাঁটবো এমন তো নয়। খুব ছোট সরু জায়গার মধ্যে দিয়েও অনেক সময় আমাদের হাঁটতে হয় বা যেতে হয়। সেক্ষেত্রে আমাদের ব্যালেন্সটাও বজায় রাখতে হয়, আমরা যাতে দুদিকের একদিকেও না পড়ে যাই। আরেকটা হচ্ছে এপিসি ল্যাটারাল মুভমেন্ট। এটাও কিন্তু এই লেফট হেমিস্ফিয়ারের নিজস্ব রেসপন্সিবিলিটি বা দায়িত্ব। এবার আসছি রাইট হেমিস্ফিয়ারের ডমিনেন্সে, যেখানে এই মুভমেন্ট হচ্ছে ইন স্পেশিয়াল প্যাটার্ন, মানে কতটা জায়গা দেখে আমরা, যেমন আমাদের সবচেয়ে বড় একটা উদাহরণ দিই, যে একটা হয়তো একটা সামান্য কিছু জিনিস একটা পাত্রে, কোন পাত্রে ধরবে, একটা বড় পাত্র নেব না মাঝারি নেব না খুব ছোট নেব, সেটা কিন্তু আমরা সেই জিনিসটা চোখে দেখেই বিচার করতে পারি। এবং ওই তিনটে পাত্রের মধ্যে যে কোনো একটা পাত্রকে বেছে নিই, সেই জিনিসগুলোকে সেখানে রাখতে পারি। তো এইটা কিন্তু কি করে সম্ভব? এটা আমাদের রাইট হেমিস্ফিয়ারের ডমিনেন্স বা তার নিজস্ব রেসপন্সিবিলিটির জন্যই কিন্তু আমরা এটা করতে সম্ভব হচ্ছে। এবার আসছি খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কগনিটিভ যে ফাংশন, সেটা হচ্ছে মেমরি বা স্মৃতি। এই যে স্মৃতি শক্তি থেকে এবার কি কি ধরনের মেমরি হতে পারে? এক হতে পারে ভার্বাল মেমরি, আর এক হতে পারে নন ভার্বাল মেমরি। তো এই ভার্বাল মেমরি হচ্ছে ফাইন্ডিং মিনিং বা মানে ইন মেমোরিজ, আর নন ভার্বাল মেমরি হচ্ছে পারসেপচুয়াল বা অ্যাসপেক্টস অফ মেমরি, বা যেটা আমরা পর্যবেক্ষণ করছি এবং যেটা দেখে বা পারিপার্শ্বিক এনভায়রনমেন্ট থেকে দেখে আমরা যা শিখছি, সেটা হচ্ছে পারসেপচুয়াল অ্যাসপেক্ট এই স্মৃতিশক্তি। তাহলে নন ভার্বাল মেমোরিটা হচ্ছে যে জেসচার, কথা না বলেও যে সমস্ত সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় বা কথা না বলেও যে স্মৃতি গুলো আমাদের তৈরি হচ্ছে, সেগুলোই হচ্ছে নন ভার্বাল মেমোরি। এবার পরেরটাই আসছি, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ বা ভাষা। এই ভাষা যখন লেফট হেমিস্ফিয়ারের ডমিনেন্স রয়েছে, তার রেসপন্সিবিলিটি রয়েছে স্পিচ, কিভাবে আমরা কথা বলছি, কতটা জোরে কথা বললে আরেক ব্যক্তি স্পষ্টভাবে শুনতে পাবে। এই সমস্ত কিছু কিন্তু আমরা যখন কথা বলছি সব ভেবে চিন্তেই কথাটা বলছি। যেখানে খুব জোরে কথা বলা যাবে না, সেখানে কিন্তু আমরা নিজেদের আওয়াজটাকে সেই রকম ভাবে কন্ট্রোল করি বা কমিয়ে আমরা আস্তে আস্তেও কথা বলি। তাহলে এই যে কন্ট্রোল বা এই স্পিচটা কিভাবে হচ্ছে, বা আমরা যখন কোনো বই পড়ছি, রিডিং করছি বা লিখছি, কিভাবে সেটা লিখবো, সেটা অন্য ব্যক্তি কিভাবে বুঝবে, তার মানে অনুযায়ী সেটাকে লেখা, বা অঙ্ক,
এই যে 3R, যেটা যেটা এডুকেশনের তিনটে খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে রিডিং, রাইটিং আর অ্যারিথমেটিক। এই তিনটেই কিন্তু এই লেফট হেমিস্ফিয়ারের নিজস্ব দায়িত্ব। আর রাইট হেমিস্ফিয়ারের ঠিক তার উল্টো দিকে তার নিজস্ব দায়িত্ব হচ্ছে ইমোশনাল কন্টেন্ট। ইমোশনাল কন্টেন্ট অর্থাৎ তার যে আবেগ, তার ভালোবাসা, রাগ, অনুরাগ, এই সমস্ত কিছু যে আমাদের যে ব্যবহারের মাধ্যমে আমরা যে প্রকাশ করছি নিজেদেরকে, সেটাই হচ্ছে দ্য ইমোশনাল কন্টেন্ট, এবং সেটাও কিন্তু এই রাইট হেমিস্ফিয়ারের নিজস্ব দায়িত্ব। এরপর আসছে স্পেশিয়াল এবিলিটি, মানে স্পেস, জায়গা। এখানে এক্ষেত্রে কিন্তু লেফট হেমিস্ফিয়ারের ডমিনেন্স আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু রাইট হেমিস্ফিয়ারের ডমিনেন্স কিন্তু মারাত্মকভাবে আছে। কেননা মেন্টাল যে সমস্ত রোটেশন রয়েছে অফ শেপস, সেগুলো এই রাইট হেমিস্ফিয়ারের ডমিনেন্সের দ্বারাই সম্ভব। যেমন জমেট্রিক্যাল কিছু শেপ হতে পারে, যেমন গোলাকার কিছু জিনিস, ত্রিভুজ হতে পারে, চৌকো হতে পারে, রেক্ট্যাঙ্গেল হতে পারে। আর ডিরেকশন, কোন দিকে যাব, উপর নিচ, ডান দিক, বাঁ দিক, এই যে ডিরেকশন, সেটাও কিন্তু এই রাইট হেমিস্ফিয়ারের ডমিনেন্সের দ্বারাই হয়ে থাকে। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডিসটেন্স, কতটা গেলে আমি এই চেঞ্জটা দেখতে পাবো, আরো কতটা আমি যাব, তাহলে আমি এই চেঞ্জটা দেখতে পাবো। এক্ষেত্রে আমি দেখব যে এই চেঞ্জ গুলো, তাহলে আমি প্রথম থেকে যদি এই রাইট হেমিস্ফিয়ারের ডমিনেন্স আর লেফট হেমিস্ফিয়ারের ডমিনেন্সটা দেখি, তাহলে এর যদি পার্থক্য পরীক্ষায় আসে, তাহলে কিন্তু আমাদের ঠিক এইভাবেই বলতে হবে। একদিকে থাকবে তার মূল যে জায়গাগুলো, মানে সেন্সরি বা মোটর যে যে ফাংশনস গুলো রয়েছে, জেনারেল ফাংশন, এবং লেফট হেমিস্ফিয়ারের নিজস্ব ডমিনেন্স এবং রাইট হেমিস্ফিয়ারের নিজস্ব আলাদা আলাদা ডমিনেন্স। তাহলে এই গেল এই সেরিব্রাল ল্যাটারালাইজেশনের ফাংশন বা নিজস্ব কার্যকারিতা। এবার আমরা আসব যে এই তার এই যে বিভিন্ন যে আমরা পড়লাম, যেমন ল্যাঙ্গুয়েজ ডমিনেন্স। এই ল্যাঙ্গুয়েজ ডমিনেন্স বলতে আমরা কি বুঝি, মানে কথা বলার যে যে ধারাগুলো রয়েছে। এক হচ্ছে কমিউনিকেশন স্কিল হতে পারে, আমি কিভাবে কথা বললে আরেক ব্যক্তি আমার আবেগটা বুঝতে পারবে বা আমি যা বলতে চাইছি সেটা বুঝতে পারবে, এই হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এবং আমরা দেখলাম এই ল্যাঙ্গুয়েজ ডমিনেন্স কোন দিকে রয়েছে, এবং পল ব্রোকার কথা আমরা একটু আগে পড়লাম, যেখানে 1864 সালে তিনি কিন্তু এই একটা সেমিনারের মাধ্যমে ইনি বলেছেন যে আমাদের লেফট হেমিস্ফিয়ারে অ্যাফেশিয়ার জন্য, এই যে কোনো রকম যদি ড্যামেজ লেফট হেমিস্ফিয়ারে হয়ে থাকে, তাহলে অ্যাফেশিয়া হয়ে থাকে, যেটা আমরা একটু আগে বললাম। তো এই ডমিনেন্সটা হচ্ছে যে এই হেমিস্ফিয়ারের নিজস্ব দায়িত্ব বা কাজ, এবং এই লেফট হেমিস্ফিয়ার হচ্ছে রাইট হেমিস্ফিয়ারের থেকে নিজস্ব আলাদা কাজ। কেন না, এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেফট হেমিস্ফিয়ারের দায়িত্ব কিন্তু এই মোটামুটি কথা বলা বা ল্যাঙ্গুয়েজ ফরমেশন, রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক, কিভাবে স্পিচ, কিভাবে কথা বলবো, কিভাবে আরেক ব্যক্তি বুঝতে পারবে, এই সমস্ত কিছুর দায়িত্ব কিন্তু এই লেফট হেমিস্ফিয়ারের নিজস্ব দায়িত্ব। এবার এপিসি ল্যাটারাল মুভমেন্ট যেটা আমরা বললাম, এই মুভমেন্ট বা লেফট হেমিস্ফিয়ারের যে ডমিনেন্সের মধ্যে, যেখানে কমপ্লেক্স মুভমেন্টের নিচে এপিসি ল্যাটারাল মুভমেন্ট রয়েছে, সেটা তাহলে কি, এটা হচ্ছে একটা অপোজিট বা ঠিক উল্টো বা একটা পার্থক্যজনিত একটা কন্ট্রাল্যাটারাল একটা জায়গা, এবং এটা এই জায়গার নামাঙ্কিত হিসেবে এই এপিসি ল্যাটারাল বলা হয়েছে। এবং এটা কিন্তু তার সেম সাইড বা একই জায়গায় এটা রয়েছে। তো এক্ষেত্রে আমরা দেখলাম যে এই হেমিস্ফিয়ার কোনটা কোন হেমিস্ফিয়ারের জন্য কি কি নির্দিষ্ট কাজ আমরা করতে পারছি। এবার কিছু হাল্যান্ড এন্ড হ্যারিংটন, এনারা প্রথম এই এফএমআরআই স্টাডি করে বলেছেন
যে এই লেফট হেমিস্ফিয়ারের একটা কমপ্লেক্স একটা ক্যারেক্টার রয়েছে, কমপ্লেক্স একটা ফাংশন রয়েছে, যেখানে কগনিটিভ কিছু মুভমেন্ট আছে, তার কগনিটিভ কিছু নির্দিষ্ট ফাংশন আমরা কিভাবে করব, এবং যা কোন হেমিস্ফিয়ার তার জন্য বেশি ডমিনেন্ট হবে, এই সমস্ত কিছু কিন্তু এই হাল্যান্ড অ্যান্ড হ্যারিংটন 1996 সালে তিনি তার কাজের মধ্যে বা রিসার্চ ওয়ার্কের মধ্যে আমাদের কাছে তুলে ধরেছে। এবার আমি আসছি দ্য স্পেশিয়াল এবিলিটি। স্পেশিয়াল এবিলিটি মানে কি? লেভি 1969 বা 1969 সালে তিনি এই স্পেশিয়াল এবিলিটি নিয়ে একটা নির্দিষ্ট রিসার্চ ওয়ার্ক করে আমাদের দেখিয়েছেন যে এই রাইট হেমিস্ফিয়ার কিন্তু সবসময় অনেক বেশি সুপিরিয়র। কেন এই লেফট হেমিস্ফিয়ারের থেকে? কেননা এই স্পেশিয়াল এবিলিটি, এই যে ডিস্টেন্স, কোন দিকে কতটা যাব বা কোন দিকে কতটা বসলে আমি জিনিসটাকে উদ্ধার করতে পারবো বা অন্য ব্যক্তি আমাকে দেখতে পারবে, এই ধরনের যাবতীয় স্পেশিয়াল বা স্পেস জনিত যা কিছু আমরা ঠিক করছি কিন্তু এই রাইট হেমিস্ফিয়ারে, সেটা কিন্তু রাইট হেমিস্ফিয়ারের নিজস্ব রেসপন্সিবিলিটি। এবং এবার আসছি ইমোশনাল যে এবিলিটি। এবার আমি আগেই বললাম যে ইমোশনাল এবিলিটির কিন্তু যেমন হচ্ছে ভালোবাসা, আবেগ, দুঃখ, সুখ, এই সমস্ত কিছু যখন আমরা প্রকাশ করছি সেটা হচ্ছে ইমোশনাল এবিলিটি। এবং এটা যখন কোনো রকম প্রবলেম হচ্ছে তখন অবশ্যই কিছু ডিসঅর্ডার, কিছু ডিপ্রেশন হচ্ছে, কিছু অ্যাংজাইটির প্রবলেম হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে এটা 2000 সালে এটকফ তার এবং তার কলিগস তারা কিছু রিসার্চের মাধ্যমে আমাদেরকে বলেছেন যে ইমোশনাল দিকটার জন্য কিন্তু পুরোপুরিভাবে এই রাইট হেমিস্ফিয়ার কিন্তু খুব বেশি রেসপন্সিবল বা এর দায়িত্ব খুব বেশি। এবং তারপরে আরো অনেক রকম রিসার্চ ওয়ার্ক হয়েছে, যেমন বিম্যান, যেমন চিয়ারেলো, তারাও কিন্তু তাদের রিসার্চ ওয়ার্কের মাধ্যমে এটা বলেছেন যে ইমোশনাল এক্সপ্রেশনের জন্য এই রাইট হেমিস্ফিয়ারের কিন্তু খুব বড় দায়িত্ব রয়েছে। এবার আসছি মিউজিক্যাল এবিলিটি। মিউজিক শব্দটাই যখন বলছি তখন হচ্ছে একটা পার্টিকুলার তার নিজস্ব একটা ধারা বা রীতি, তাল, তার লয়, এই সমস্ত কিছু কিন্তু সেটা মিউজিক হচ্ছে। তার একটা নির্দিষ্ট সুর রয়েছে, সেটা শুনতে সেটা ভালো লাগে যখন, বা কোন রকম সাউন্ড যেটা খুব সুন্দরভাবে একই সমানভাবে চলছে, সেটাকেও কিন্তু আমরা রিদম বা মিউজিক বলে থাকি। তো এই কিমারু এই 1964 সালে তিনি রিপোর্ট করেছেন যে রাইট হেমিস্ফিয়ার কিন্তু এই মিউজিক্যাল এবিলিটির জন্য খুব বড় দায়িত্ব। কেন না যে ব্যক্তি মোটামুটি খুব ভালো গান করতে পারে বা গান ভালো লাগে, তার কিন্তু এই রাইট হেমিস্ফিয়ারের ডমিনেন্সটা অবশ্যই খুব বেশি প্রকট। কেন না এই রাইট হেমিস্ফিয়ারের কোন রকম ড্যামেজ যদি হয়ে যায় তাহলে তার এই শক্তিটা কিন্তু সে হারিয়ে ফেলে। তো এইটা গেল মিউজিক্যাল এবিলিটির নিজস্ব কাজ। এখানে অনেক রকম রিসার্চ ওয়ার্কের কথা বলতে পারি। এক হচ্ছে কিমারুর কথা যেটা বললাম, তিনি বলেছেন যে রাইট হেমিস্ফিয়ার যদি কোনো রকম ডিস্টার্ব হয় বা কোনো রকম ইনজুরি হয় তাহলে সেই পেশেন্ট কিন্তু তার গানের যে যোগ্যতাটা ছিল, মিউজিক্যাল এবিলিটি, সেটা সে হারিয়ে ফেলে। তারপর আসছি ডিফারেন্সেস ইন মেমোরি। এবার এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বা খুব জরুরি। কেন না বিভিন্ন স্টাডি বা বিভিন্ন রিসার্চ ওয়ার্ক এই মেমোরির ওপর হয়েছিল। তার মধ্যে একটা হচ্ছে কেলি 2002 তে, একেবারে রিসেন্ট যেটা আমরা বলতে পারি, সেখানে তিনি বলেছেন যে লেফট হেমিস্ফিয়ার কিন্তু খুব বড় গুরুদায়িত্ব পালন করে এই ভার্বাল মেমোরির উপর, মানে যেটা আমরা শুনে মনে রাখি। তাহলে যে ব্যক্তিরা জোরে জোরে পড়ে তারা কিন্তু এই তাদের স্মৃতিশক্তিতে এই যে নিজের আওয়াজটা এবং এই যে পার্টিকুলার যে রিদম, সেটা মনে রাখার জন্য তাদের
সাহায্য করে। সেক্ষেত্রে এই কেলির রিসার্চ ওয়ার্কে আমরা জানতে পারি যে লেফট হেমিস্ফিয়ার কিন্তু একটা ডেফিনিট বা মেজর রোল বহন করে এই ভার্বাল মেমোরির ক্ষেত্রে। আর রাইট হেমিস্ফিয়ার কিন্তু মোটামুটি নন ভার্বাল যা কিছু আছে, যেটা মুখে বলছি না, যেটা সাইন ল্যাঙ্গুয়েজ হতে পারে, যেটা অন্যরকম কোনো ড্রামা হতে পারে বা অন্যরকম কিছু দেখিয়ে বা ছবি দেখিয়ে কথা না বলে যা কিছু, সেটাই নন ভার্বাল। তো সেরকম ধরনের যে স্মৃতিগুলো সেগুলো কিন্তু আবার রাইট হেমিস্ফিয়ারের দ্বারাই বেশি হয়ে থাকে। এরপরে আসবো যে কাটিং দা কর্পাস ক্যালোসাম। এবার কর্পাস ক্যালোসাম যদি কোনোভাবে যদি সেটা আলাদাভাবে বা কোনো সার্জারির মাধ্যমে সেই জায়গার কোনো রকম ক্ষতি হয়, তাহলে তার স্প্লিট ব্রেন যে অসুখটা দেখা যায় সেটা কিন্তু আমরা করব। তাহলে যেটা অ্যাসাইনমেন্টে দেওয়া রয়েছে যে স্প্লিট ব্রেন, সেটা 1950 সালে এই যে সাংঘাতিক যে গ্রেট মিস্ট্রি, কেন যে এরকম হয়ে থাকে, আমাদের কোন অংশ, কোন শরীরের মস্তিষ্কের কোন অংশ ড্যামেজ হলে আমাদের শরীরের কোন অংশ ক্ষতি হয়, সেটা সম্পূর্ণ এই কাটিং দ্য কর্পাস ক্যালোসাম বা স্প্লিট ব্রেনের দ্বারা আমরা বুঝতে পারি। সেখানে এই কর্পাস ক্যালোসাম কিন্তু বিভিন্ন, মানে 200টা মিলিয়ন, 200 মিলিয়ন কিন্তু এখানে ছোট্ট ছোট্ট এই কর্পাস ক্যালোসাম রয়েছে এই দুটো হেমিস্ফিয়ারের মধ্যে। এবং এই এগুলোর সাইজ গুলো কোনোটা ছোট আবার কোনোটা বড়। কি করে না, ডিপেন্ডিং তাদের নিজস্ব কিছু ফাংশনের অনুযায়ী সেটা রয়েছে, তাদের নির্দিষ্ট কিছু তারা রোল প্লে করছে। এবং এই স্টাডির মাধ্যমে অ্যানিমালের মাধ্যমে, জন্তুর ওপরে কিন্তু এই ধরনের কিছু এক্সপেরিমেন্ট করা হয়েছে, যেমন বানরের উপর করা হয়েছে, যেমন ইঁদুরের উপর কোনো রকম এক্সপেরিমেন্ট করা হয়েছে। এবং এই যে কর্পাস ক্যালোসাম যদি ড্যামেজ হয়, তাহলে আমাদের কি ধরনের সারা শরীরের কি কি অংশের ক্ষতি হয়ে যায়, সেটা কিন্তু আমরা এই অ্যানিমাল যে এক্সপেরিমেন্ট গুলো করা হয়েছে তার মাধ্যমে জানতে পারি। তো মায়ার্স আর এই স্পেরিস যে গ্রাউন্ড ওয়ার্কিং এক্সপেরিমেন্ট, যেটা বেড়ালের উপরে নেওয়া হয়েছে, সেইটা যদি আমরা ভালোভাবে বলি, তাহলে খুব স্পষ্ট হবে যে স্প্লিট ব্রেন প্রবলেমটা কেন হচ্ছে বা কি কারণে বা কোথায় হচ্ছে। তো এটাতে দেখতে পাবো যে 1953 সালে কিন্তু এই এক্সপেরিমেন্টটা করা হয়, যেখানে মায়ার্স আর স্পেরি তারা এই এক্সপেরিমেন্টটা গ্রাউন্ড ব্রেকিং এক্সপেরিমেন্ট হিসেবে এটা খুব খ্যাত। এবং এই এক্সপেরিমেন্টে 4টে গ্রুপ নেওয়া হয়েছে এবং দুটো কন্ট্রোল গ্রুপ নেওয়া, 3টে কন্ট্রোল গ্রুপ এবং একটা নেওয়া রয়েছে এক্সপেরিমেন্টাল গ্রুপ। তো এবার কন্ট্রোল গ্রুপের মধ্যে রয়েছে যে বেড়ালরা, 1 নম্বর হচ্ছে কন্ট্রোল গ্রুপ, যেখানে বেড়ালরা তাদের কর্পাস ক্যালোসামটা যে সার্ভড হচ্ছে, যেখানে ক্যাটস উইথ সার্ভড কর্পাস ক্যালোসাম রয়েছে, সেটা 1 নম্বর কন্ট্রোল গ্রুপ। আরেক কন্ট্রোল গ্রুপ রয়েছে, সেটা কিন্তু যে অপটিক চেজমটা যদি তার সার্ভ থাকে, তাহলে সেটা আরেকটা কন্ট্রোল গ্রুপ। এবং তৃতীয়ত হচ্ছে দ্য এক্সপেরিমেন্টাল গ্রুপ, যেটা নিয়ে কাজ করা হয়েছে বা রিসার্চটা করা হয়েছে, সেটাকে এক্সপেরিমেন্টাল গ্রুপ বলা হয়। সেইটা হচ্ছে যে তার কর্পাস ক্যালোসাম আর অপটিক চেজম এই দুটো অংশকেই তার কার্যকারিতা বন্ধ করা হয়েছে বা সিভিয়ার করা হয়েছে। তাহলে এই 3টে গেল। এবারে চতুর্থ হচ্ছে যে যে বেড়ালগুলোকে নেওয়া হয়েছে তার যে ইনট্যাক্ট তার ব্রেন, একেবারে কোনো রকম কিছু ড্যামেজ না করে তাকে তার উপর এক্সপেরিমেন্ট করা হচ্ছে, সেটাও একটা কন্ট্রোল গ্রুপ। তাহলে আমরা এক হচ্ছে যে কর্পাস ক্যালোসামকে সার্ভ করছি, সিভিয়ার করছি, আরেক হচ্ছে অপটিক চেজমকে, আরেকটাকে, দুটোকেই করা হচ্ছে একসাথে, সেটাই আমাদের এক্সপেরিমেন্টাল গ্রুপ। আর লাস্টে হচ্ছে কোনো রকম ড্যামেজই করা হচ্ছে না। এই 4টে গ্রুপ নিয়ে এই এক্সপেরিমেন্টটা
করা হয়েছিল। তাতে কিন্তু স্প্লিট ব্রেন অ্যানিমালের ক্ষেত্রে এটা বলা হয়েছে। তাহলে বাকি অংশটা আমি পরের দিন আবার বলবো। সেখানে স্প্লিট ব্রেন হিউম্যানসটাও এর সঙ্গে রয়েছে। এই দুটো হয়ে গেলেই আমাদের এই অধ্যায়টা সম্পূর্ণ হয়ে যাবে।